অবশেষে দীর্ঘ জল্পনা কল্পনার পরে, দীর্ঘ প্রতীক্ষার পরে পৃথিবীর কুখ্যাত লেডি কিলার, আধুনিক নমরুদ, বাংলার ফেরাউন শেখ হাসিনার ফাঁসির আদেশ দেয়া হয়েছে। 5টি বিষয়ে তার উপর অভিযোগ আনা হয়েছিল, এর ভিতরে 4টি বিষয়ে ফাঁসির আদেশ হয়েছে এবং 1টি বিষয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। শেখ হাসিনাকে ফেরাতে সরকার নড়ে চড়ে বসেছে, বিরাট উদ্যোগ নিয়েছে, যে উদ্যোগ অনেকটা নজিরবিহীন, কারণ এরকম উদ্যোগ আগে নেয়নি। সরকার ইজ ভেরি সিরিয়াস এবং আলামত ভালো, লক্ষণ ভালো। অলরেডি কিছু সুখবর যে ভারত হাসিনার ফাঁসির রায় মেনে নিয়েছে, এই রায়ের বিরুদ্ধে একটা শব্দ ভারত করেন। জুলাই আগস্ট আন্দোলনের ঘটনার 2টা মামলায় শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই দুজনের মৃত্যুদণ্ডের রায়ের ঘোষণা এসেছে। পাশাপাশি পুলিশের সাবেক আইজিপি মামুনুল হক সাহেব, ওনার 5 বছরের কারাদণ্ড হয়েছে। উনি তো আপিল করতে পারে, কিন্তু আপিল করতে পারবে না। আপিল করতে হইলে উনাকে সশরীরে আইসা হাজিরা দিতে হবে, জেলখানায় বৈশা আপিল করতে হবে 30 দিনের মধ্যে। আর 30 দিনের মধ্যে না হইলে যে রায় ঘোষণা হয়েছে এটা বাস্তবায়ন হবে। আর কত কমো, মির্জা ফখরুল এত সিনিয়র নেতা, প্রত্যেকদিন ধরা যায় ওনারে, তা ধরি না, মায়া কইরা আর কি। এত সিনিয়র নেতা, তাও রাজনীতির একটা বক্তব্য কিভাবে দিতে হয়, গুছায় বলতে হয়, সেটাই বলতে পারে না। গুছায় কথা বলতে পারে না, রাষ্ট্র ক্ষমতার যাবি কি শখ। কুজা রাষ্ট্র আর শখ হয়, মির্জা ফখরুলের শখ হয়েছে সে রাষ্ট্র ক্ষমতার যাবি, মন্ত্রী টন্ত্রী হবি আর কি, বুঝেছেন? দেখেন কইছে জনগণ সনদ গণভোট বুঝে না, দেখেন দেখেন সেই কইছে। তো যদি নাই হয় তাহলে গণভোটের নির্বাচন একই দিনে সাইকেল। ঢাকা থেকে আমার এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষক একটি নিউজ আমাকে পাঠিয়ে বলেছেন জনতার উদ্দেশ্যে এই নিউজটি তুলে ধরার জন্য। তিনি যা লিখেছেন, ভাই আসসালামু আলাইকুম, পিনাকি দাদাকে ফোন করে বলেন 32 নাম্বার থেকে লোকজন সরাইয়া নিতে। আওয়ামী লীগ কিন্তু রাতে একটা চূড়াগুপ্তা হামলা চালানোর পরিকল্পনা হাতে নিয়েছে। ডিজিএফ এর একটা অংশ এই গেমে নামতে পারে। তার চেয়ে আগামীকাল সকালে ইন্ডিয়ান এম্বাসি ঘেরাও করে আপা সহ সবগুলা ক্রিমিনালকে ভারত যেন ফেরত দেয়, সেই দাবি যেন ইন্ডিয়ান এম্বাসির। হাসিনার ওই ল্যান্ডা প্যান্ডা বাচ্চা কাচ্চা থেকে শুরু করে ওই হাসিনা পর্যন্ত ওগুলো আসলে এমন একটা পর্যায়ে আনার দরকার। হ্যাঁ, ওগুলার ধুয়ে আপনি যদি জমজমের পানি দিয়ে 7 বার ধুয়ে দেন, তারপরে ওর পরিষ্কার হবে না ভাই। হ্যাঁ, ও নাপাক জিনিস। কিন্তু আমার কথা হলো 32 পাহারা দেয় কেন? কি এমন তীর্থস্থান এখন তাদের আছে যেটা তারা এখন পাহারা দিতে আসছে? জায়গা পায় না, 32 পাহারা দেয়। 2টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই রায় ঘোষণা করে। 30 দিন সময় আছে আইন অনুযায়ী। আজকে থেকে 30 দিনের মধ্যে তারা আপিল করতে পারবেন, অর্থাৎ আজকে থেকে 30 দিনের মধ্যে তারা যদি এসে আত্মসমর্পণ করেন তাহলে তারা সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন। ধানমন্ডি 32-এ যে ঘটনা ঘটছে, ছাত্র জনতার উপর, সাধারণ বিপ্লবী জনতার উপর পুলিশ এবং সেনাবাহিনীর যে নৃশংস হামলা, আমরা তো সাদা চোখে দেখে সেনাবাহিনী এবং পুলিশকে দায়ী করে গালাগালি করছি, কিন্তু না, এই ঘটনা প্রফেসর ইউনূস নিজে ঘটাচ্ছে। শেখ হাসিনা ফিরবে না, শেখ হাসিনার ডাইনেস্টি কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরবে না। দ্যাট ইজ ওভার ফরএভার। আওয়ামী লীগের যারা আছেন এই বাস্তবতা বুঝেই যদি রাজনীতি করতে চান, হয়তো আপনাদের সামনে কখনো সুযোগ আসতে পারে। এবং আরো একটি কথা দ্যাটতৈন ভাষায় বলতে চাই, লেডিস এন্ড জেন্টলম্যান, সেটা হলো আজকে ভারত যদি কাউকে দায়ী করতে পারে, এবং সরি আওয়ামী লীগ, এবং এখানে যদি কেউ আওয়ামী লীগের সেন্সিবল একজন মানুষ আপনারা এখানে থেকে থাকেন, প্লিজ কাম এন্ড লেটস এগ্রি উইথ মি দ্যাট আজকের এই পরিণতির জন্য ভারতই সবচেয়ে বড় দায়ী। শেখ হাসিনার আজকের এই করুণ পরিণতি আওয়ামী লীগের এই পরিণতির জন্য। কারণ সম্পূর্ণ বাংলাদেশের মানুষ থেকে তাকে ডিটাচ করে, তাকে বিচ্ছিন্ন করে, একা করে দিয়ে তাদের স্বার্থ হাসিলের জন্য আমাদেরই একটি রাজনৈতিক দল, যারা 1971 সালে মুক্তিযুদ্ধের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, সেই রাজনৈতিক দলটাকে ধ্বংস। এর সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারও ঠিক একই কায়দায় আদেশ দেয়া হয়েছে এবং রাজ সাক্ষী যিনি ছিলেন চৌধুরী আব্দুল্লাহ মামুন, তাকে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এই রায়ের মাধ্যমে, এই আদেশের মাধ্যমে দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে কলঙ্ক চেপে বসেছিল, বাংলাদেশের মানুষের উপরে যে কলঙ্ক লেগেছিল, এই জমিনের উপরে যে কলঙ্ক লেগেছিল, সেই কলঙ্ক আপাতত ঘষা মাজার কাজ শুরু হলো। তার ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে বাংলাদেশ পুত পবিত্র হবে। এই যে ফাঁসির আদেশ হলো শেখ হাসিনার, প্রশ্ন আসতে পারে না যে এই ফাঁসির, এই রায়, হাসিনার এই অধঃপতন, এই পরাজয়, এই ব্যর্থতা, এটি কি এমনি এমনি হয়েছে, নাকি কোনো দৈবক্রমে, কোনো উপরওয়ালার একজনের ইশারায়, কোনো এক মহান পরিকল্পনাকারীর মহান পরিকল্পনায় এটি সংঘটিত হয়েছে? আমরা এটা বলতে পারি যে শেখ হাসিনা
মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে জুলুম করে যে মানুষগুলোকে হত্যা করেছিল, বিচারিক আদালতের মাধ্যমে জুডিশিয়াল কিলিং ঘটিয়েছিল, এই মানুষগুলোর অভিশাপে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আরশে কম্পন শুরু হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এটি সহ্য করতে পারেন নাই, যার কারণে তিনি হাসিনার উপরে তার পূর্ণ প্রতিশোধ তিনি নিয়ে নিলেন। এটি আমি শুধু বানিয়ে বলছি না, প্রমাণ দিচ্ছি আমি। পবিত্র কোরআনে সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া মান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা খালিদা ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। অর্থাৎ, আর যে ইচ্ছাকৃত কোন মুমিনকে হত্যা করবে তার প্রতিদান হচ্ছে জাহান্নাম, সেখানে সে চিরস্থায়ীভাবে অবস্থান করবে, আর আল্লাহ তার উপর ক্রুদ্ধ হবেন, তাকে লানত করবেন এবং তার জন্য বিশাল আযাব প্রস্তুত করে রাখবেন। এই যে কোরআনের আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, কি শেখ হাসিনার সাথে মিলে যায় না? এই আয়াত প্রমাণ করে যাদেরকে হত্যা করা হয়েছিল, সালাউদ্দিন কাদের চৌধুরী, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান, এই লোকগুলো নিরপরাধ ছিল, তাদের উপরে জুলুম করা হয়েছে। তারা নিরপরাধ ছিল এবং তাদের উপরে জুলুম করা হয়েছে, তার প্রমাণ কি? তারও একটা প্রমাণ আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কারো উপরে অভিসম্পদ দেয়, লানত করে, তাহলে প্রথমে সেই অভিসম্পদ, সেই অভিশাপটি তার দিকে ছুটে যায়। যদি সে সেই অভিসম্পদের উপযোগী না হয়, প্রাপ্য না হয়, অর্থাৎ সে যদি জালেম না হয়, তাহলে ওই অভিসম্পদটি আকাশের দিকে উঠে যায়। অতঃপর আকাশ সেটিকে গ্রহণ করে না। যখন আকাশ সেটিকে গ্রহণ করে না, তখন ওই অভিসম্পদ, সে যে ওই অভিসম্পদটি করেছিল, যে ওই অভিশাপটি করেছিল, তার দিকে ফিরে আসে এবং তার উপরেই পতিত হয়। আমরা আপাত দৃষ্টিতে দেখছি যে এরা প্রত্যেকেই তাদের মালিকের কাছে বিচার দিয়েছিলেন, বিচারের দায়িত্ব তাদের মালিকের উপরে দিয়েছিলেন। মনে পড়ে আপনাদের সেই দিনের কথা, যখন মাওলানা রফিক বিন সাইদি তার পিতার অবশ্যম্ভাবী মৃত্যুর কথা চিন্তা করে তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন এবং তিনি ইন্তেকাল করলেন। পরলে মুক্তি পেয়ে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি, প্রাণের পাখি, তার জানাজায় এসে সেদিন মহান রব্বুল আলামিনের দিকে হাত উঁচু করে সেই যে আকাশের দিকে তাকিয়ে তিনি আরশের মালিকের কাছে বিচার দিয়েছিলেন, ও আরশের মালিক, তোমার কাছেই বিচার দিলাম, বাংলার স্বাধীনতা যুদ্ধের বিন্দু মাত্র কোনো কাদা এই সাইদির গায়ে লাগে নাই। সুতরাং যারা তাকে মিথ্যা ভাবে বিচার করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তুমি তাদেরকে ঠিক এইভাবে বিচার করো। তাহলে এই হাদিস অনুযায়ী এই অভিসম্পত্তি সরাসরি চলে গেছে শেখ হাসিনার দিকে, আর শেখ হাসিনা সেই জালেম এবং তিনি মিথ্যা বিচার করেছেন বিধায় সেখান থেকে আর আকাশের দিকে তাকে উঠতে হয় নাই। ওই বিচারটি, ওই অভিসম্পত্তি তার উপরেই পতিত হয়েছে। শুধু আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কথাই বলি কেন, সালাউদ্দিন কাদের চৌধুরী, তিনি যে ইজলাসে দাঁড়িয়ে বলেছিলেন, যে বিচারক তাকে ফাঁসির রায় শুনিয়েছিলেন, সেই বিচারকের সামনে তিনি বলেছিলেন, মাননীয় জজ, এই বিচারের আদালত, এই আদালত যেন চলতে থাকে, এই বিচারিক প্রক্রিয়া যেন বন্ধ না হয়, এটি যেন স্থিমিত হয়ে না যায়, কারণ একদিন শেখ হাসিনাকেও ঠিক এইভাবে এই বিচারে, এখানে তাকে বিচারের মুখোমুখি হতে হবে এবং তার পরিণতিও ঠিক এই রকমই হবে। এটাও তো একটা অভিসম্পদ। তাহলে দুটি অভিসম্পদ, যদি এটা তারা যদি ভুল থেকে থাকতেন, তারা যদি জুলুমের শিকার না হয়ে থাকতেন, তারা যদি মজলুম না হতেন, আর হাসিনা যদি জালেম না হতো, তাহলে ওই অভিসম্পদ তাদের উপরেই ফিরে আসতো এবং তাদের পরিবারের কারো কেউ ক্ষতিগ্রস্ত হতো। কিন্তু আমরা কোরআনের ওই আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস থেকে যেটি দেখতে পাই যে না, তাদের দুজনের দোয়াই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন এবং স্বয়ং শেখ হাসিনার উপরে গিয়ে এই অভিসম্পদ পতিত হয়েছে। সুতরাং সন্দেহাতীত ভাবে এটি প্রমাণিত হয় যে শেখ হাসিনা যাদেরকে হত্যা করেছিল, ফাঁসি দিয়ে যাদেরকে হত্যা করেছিল, সম্পূর্ণ বিনা দোষে নির্দোষ ব্যক্তি ছিলেন। তারা মিথ্যা মামলা দিয়ে তাদেরকে শুধু তাদের মান সম্মান খোয়ানোর জন্য, নষ্ট করার জন্য, তাদের দলীয় কর্মকাণ্ডকে প্রশ্নের মুখে ফেলানোর জন্য এবং তার নিজের আখের গোছানোর জন্য, তার নিজের সুবিধা বৃদ্ধির জন্য তিনি এই কাজটি করেছিলেন। প্রতিহিংসা পরায়ণ হয়ে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে, মিথ্যা কেসে তাদেরকে ফাঁসিয়ে হত্যা করেছিলেন, আর যার কারণে তাদের অভিসম্পদ তার উপরে পতিত হয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিন আজ শেখ হাসিনার ঠিক সেই জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছেন। শেষে একটি কথাই বলবো
বাংলাদেশের জনগণের চাওয়া, বাংলাদেশের মানুষের চাওয়া, এই যে এতগুলো প্রাণ, এতগুলো ইমানদার মুমিন বান্দাদেরকে তিনি যে এইভাবে হত্যা করেছেন, দুইজন ব্যক্তি মিলে, আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনা, এই দুইজনের যেন একটা ফাঁসির দড়িতে, একই ফাঁসির দড়িতে একসাথে ঝুলিয়ে শাহবাগের মোড়ে টাঙিয়ে। ভারতের অফিসিয়াল স্টেটমেন্ট বিশ্লেষণ করব, প্রতিবেশী দেশের নরম সুর। এটা একটা সুখবর। তো এখানে আমরা যদি পুরো জাতীয় ঐক্যবদ্ধ থাকতে পারি এবং ইউনূসের যে সফলতা, এই যে হাসিনার বিরুদ্ধে ফাঁসি দায় হলো, সারা পৃথিবী থেকে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া নাই, দেশেও নাই, এটা ইউনূসের আকাশচুম্বী সফলতা। তো এই জায়গায় সবাই যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, আমি তো মনে করি যে হাসিনাকে ফেরত আনা সম্ভব। ভারতেও প্রতিবাদের ঝড় বইছে, ভারতের বিভিন্ন মিডিয়া প্রপাগান্ডা চালাচ্ছে, কিন্তু ভারতের সিভিল সোসাইটি তারা ভয়েস রেজ করছে হাসিনা এখন ভারতের জন্য বোঝা। এখন গণহত্যার মামলায় অভিযুক্ত আসামি যার বিরুদ্ধে ফাঁসি রায় হয়েছে, তাকে আশ্রয় দিয়ে ভারতের জাতীয় স্বার্থে কি লাভ, এবং এইভাবে একজন গণহত্যার অভিযোগে অভিযুক্ত দণ্ডপ্রাপ্ত আসামিকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সাথে কি ভারতের সম্পর্ক হতে পারে? এই প্রশ্ন ভারতের সিভিল সোসাইটি তুলছেন, বিশিষ্ট বুদ্ধিজীবী কবি সাহিত্যিকরা তুলছেন। এতে মোদী নিজে পড়েছে বেকায়দায়। এখন হাসিনাকে কিভাবে বিসর্জন দিবে, এটা হচ্ছে ভারতের চিন্তা, কারণ কোনো লাভ নাই। এবং সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় যে খুব সহজে ভারত কোনো টু শব্দ ছাড়া হাসিনা ফাঁসি রায় মেনে নিয়েছে। আমি আপনাদের শোনাচ্ছি মেনে নিয়েছে কিভাবে সেটা। এই জায়গায় সরকার যদি সিরিয়াস হয়, আরো বিভিন্ন দেশে যদি অভিযোগ করে, জাতিসংঘে যদি অভিযোগ জানায় এবং লবিস্ট নিয়োগ করে কিভাবে মোদীকে চাপ দিয়ে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা যায়, ভালো কিছু পয়সাপাতি দিয়ে লবিস্ট নিয়োগ করলে আমার মনে হয় সম্ভব। নানান দিক থেকে তৎপরতা চালানো হবে। এবং ভারতের কিছু সোর্স থেকে আমরা যেটা জানতে পেরেছি যে যদি ইউনূস সরকার সত্যিকার অর্থে কঠিন চাপ দেয় হাসিনাকে ফিরিয়ে দিতে, তাহলে একটা নতুন পাসপোর্ট বা ভুয়া একটা পাসপোর্ট বানিয়ে দিয়ে হাসিনাকে পূর্ব তিমুর পাঠিয়ে দেওয়ার একটা চিন্তা আছে। পূর্ব তিমুর যেতে পারেন হাসিনা, এরকম একটা গুঞ্জন ভারতের বোদ্ধা মহলে আছে যে ভারত তাকে হজম করতে না পারলে ইস্ট তিমুরে পাঠিয়ে দেবে। একটা দ্বীপ আপনারা জানেন একসময় ইন্দোনেশিয়ার পার্ট ছিল, পরে জাতিসংঘের সহায়তায় স্বাধীন হয়েছে। তো ওখানে এরকম নির্বাসিত অনেকে ওখানে থাকে, ওটা মোটামুটি নিরাপদ। পূর্ব তিমুরের সাথে অনেকের কূটনৈতিক সম্পর্ক নাই, ওখান থেকে ফিরিয়ে আনা বা এই জিনিসগুলো কঠিন, একটা নির্জন দ্বীপের মতো। তো সেই জায়গায় ইন্দোনেশিয়া আপনারা জানেন যে অনেকগুলো দ্বীপের সমন্বয় গঠিত একটা রাষ্ট্র, দ্বীপ রাষ্ট্র বলা যায়। তারই একটা পার্ট ছিল পূর্ব তিমুর, এখন স্বাধীন অনেক খ্রিস্টান রাষ্ট্র বলা হয়। তো সেখানে হাসিনা থাকতে পারেন, সেখানে যদি তিনি মারা যান তাহলে তার কবর দেওয়ার একটা সৌভাগ্য হবে। আর ভারতে মারা গেলে হাসিনার কবর হয় কিনা সন্দেহ আছে, তাকে পোড়াতে পারে অথবা লাশ কোনো হসপিটালে দান করে দিতে পারে, যে কঙ্কাল দিয়ে বাচ্চারা ডাক্তারি শিখবে। তো দর্শক, শেখ হাসিনাকে এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে ভারতের প্রতি বাংলাদেশে আহ্বান, জামাত ইসলামী আহ্বান জানিয়েছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো আহ্বান জানাচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আহ্বান জানাচ্ছে, এবং কয়েক লেয়ারে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আসিফ নজরুল বলেছেন আবার চিঠি দেব, শুধু চিঠি না, সরাসরি প্রণয় ভার্মার সাথে মিটিং করতে হবে, প্রয়োজনে খলিলুর রহমান সেখানে যাচ্ছেন, সেখানে কথা বলতে হবে, এবং জাতিসংঘের মধ্যস্থতা বা জাতিসংঘের হেল্প নিতে হবে, যে গণহত্যায় অভিযুক্ত একজন আসামি তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। অথবা ঠিক আছে সে আপিল করুক, দেশে এসে আত্মসমর্পণ করে আপিল করুক। তো দর্শক, হাসিনা যদি সৎসাহস থাকে তাহলে দেশে এসে তিনি আপিল করবেন, কিন্তু এই সৎসাহস হাসিনার নাই, কারণ হাসিনা পিওর গণহত্যাকারী, এটা সবাই জানেন, হাসিনা জানে এবং হাসিনার মনও জানে। এখন হাসিনার ভাগ্যে হয় বাংলাদেশে ফেরত আসতে হবে, নইলে ভারত তাকে পূর্ব তিমুর বা কোথাও পাঠিয়ে দিতে পারে। রায়ের পর ভারতের দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে, কিছু রিয়ালিটি আছে, ফরেন পলিসির কিছু রিয়ালিটি আছে, সেই রিয়ালিটিকে ভারত অস্বীকার করতে পারবে না। তো দর্শক, জুলাই হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে, এখানে একটা মজার বিষয়, আসাদুজ্জামান কামাল তো বীর মুক্তিযোদ্ধা, একজন বীর মুক্তিযোদ্ধার ফাঁসির রায়। এখন মুক্তিযুদ্ধ প্রেমিকরা কোথায়, যে একজন মুক্তিযোদ্ধাকে ফাঁসির রায় দেওয়া হয়েছে, এটা কি ঠিক হলো? মুক্তিযোদ্ধা হিসেবে তো একটু ছাড় পাওয়ার কথা, কারণ হত্যা করেছে তাতে কি, মুক্তিযোদ্ধা তো, এই মুক্তিযোদ্ধায় ওনার কেউ গণে না নাকি? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই হত্যাকাণ্ডের মামলায় দুজনকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে ভারত এই দুজনকে ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বলছে, মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশে আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায় বিচার প্রতি অবজ্ঞার শামিল। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, আমরা
তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের হস্তান্তর করে, যেহেতু চুক্তি রয়েছে, কোনো লিগ্যাল প্রসিডিউরের ঘাটতি নেই। বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুসারে দুজনকে হস্তান্তর করা ভারতের জন্য দায়িত্ব, বাধ্যবাধকতা রয়েছে। তার মানে ভারত মাইন্ডকে চিপায় পড়েছে। হাসিনার ঘুম হয় না যে ফেরত দিয়ে দেয় কি দেয় না বলা যায় না, কারণ এটা ইন্টারন্যাশনাল চুক্তি, বাইল্যাটারাল এগ্রিমেন্ট। ভারতের বিবৃতি এটা একটু শোনা, ইটস ভেরি সিগনিফিকেন্ট। ভারত যেটা বলছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত, এটাকে গণঅভ্যুত্থান বলছে, ইটস ভেরি সিগনিফিকেন্ট। সংগঠিত মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে, আর হাসিনা কিন্তু নিজেকে প্রধানমন্ত্রী বলে, আর ভারত বলছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, আমরা রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা 5টি অভিযোগের 2টিতে মৃত্যুদণ্ড ও অপরটিতে অমৃত্যু কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে ঘোষিত রায়ের ব্যাপারে ভারত অবগত আছে। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত, এই লাইনটি খেয়াল করেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যার মধ্যে রয়েছে শান্তি, গণতন্ত্র ইত্যাদি ইত্যাদি। এর মানে মূল হচ্ছে, বাংলাদেশের মূল পয়েন্ট এটাই, জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। অন্তর্ভুক্তি, ইনক্লুশন, এইসব কথাবার্তা বলেছে। ইনক্লুশন বলে অবশ্য আওয়ামী লীগ সহ জাতি গঠনের দিকে ইঙ্গিত করা হয়েছে, হোয়াটএভার। মূল হচ্ছে এই পয়েন্টের মূল, জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং এই রায় সম্পর্কে অবগত, জাস্ট এতটুকু, এর বাইরে কিছু বলেনি। মানে এর অর্থই হচ্ছে, ডিপ্লোমেসিতে এই ভাষার অর্থ হচ্ছে ভারত হাসিনার রায়কে মেনে নিয়েছে। এখন ইউনিট সরকার সিরিয়াস হলে তাকে ফেরত আনা যাবে। তবে কিছু আশঙ্কার দিক রয়েছে। মুজিবকে যে জয় বাংলা করে দেওয়া হয়েছিল 75-15 আগস্ট, এটাও কিন্তু ভারত মেনে নিয়েছে। তারপরে খন্দকার মোশতাক যে সরকার এসেছিল সেটাকেও স্বীকৃতি দিয়েছিল, কিন্তু ধীরে ধীরে হাসিনার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে। তো ভারতের ধান্দা এখন এইটা যে হাসিনার ফাঁসির রায় মেনে নিয়েছে, তারপরে আবার রিফাইন্ড আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করার চেষ্টা করবেন। মুজিবের পর হাসিনাকে এবার পুতুল বা জয়কে নিয়ে ভারতের পরিকল্পনা থাকতে পারে, এই জায়গায় সতর্ক থাকতে হবে। তবে ভারতের যে প্রাথমিক পরাজয়, এটাকে ইউজ করে হাসিনাকে ফেরত আনার সর্বোচ্চ চেষ্টা করা যেতে পারে। সব শহীদদের, যাদের আত্মার মাগফিরাত কামনা করি, সেই সব শহীদ যারা জুলাই গণ অভ্যুত্থানে নিহত হয়েছেন, লেডিস এন্ড জেন্টলম্যান, এবং সেই সব যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা আপনার বর্তমানে এই ভিকটিম যারা আছেন, তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছে, এবং সকল শহীদের পরিবার, যে তাদের পরিবারের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং মর্মিতা প্রকাশ করছি। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে একটি ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের জন্য। আজকে আপনাদের এখানে অলরেডি রাত্রে হয়ে গেছে। এটা বাংলাদেশের বিচার ব্যবস্থার জন্য এবং বাংলাদেশের দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং এই গুণে দেওয়া সমাজ ব্যবস্থা এবং এই লুটপাটতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের জয় হয়েছে। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর যারা আছেন, এই ভিকটিম যারা আছেন, এই শাসকদের, এই ব্রুটাল শাসকদের যারা আপনার এই ভিকটিম হয়েছেন, তাদের জন্য একটি জয়, একটি যুগান্তকারী পদক্ষেপ। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী বা হেড অফ স্টেট তার মানবতা বিরোধী অপরাধ, শুধু হত্যাকাণ্ড নয়, মানবতা বিরোধী অপরাধের জন্য আপনার মৃত্যুদণ্ডে দণ্ডিত হলো এশিয়ার মধ্যে এই একজন প্রথম ব্যক্তি, যিনি এই ধরনের আপনার এই সাজা ভোগ করলেন। এবং এটা নিয়ে সারা বিশ্বের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, আপনারা প্রতিক্রিয়া দেখিয়েছেন। আমি একটু আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গার প্রতিক্রিয়া, সেটাই আমি আপনাদেরকে পড়ে শোনাবো। জয় হয়েছে বাংলাদেশের, জয় হয়েছে জুলাই, এই 36 জুলাই। আর আজকের এই রায়ের মধ্য দিয়ে আওয়ামী ডাইনেস্টির, শেখ হাসিনার ডাইনেস্টির চিরদিনের জন্য বিদায়ের পাক্কাল বা সৃষ্টি হলো। দুঃখ লাগে তার জন্য সত্য কথা বলতে গেলে, যে একসময় যে হতে পারতো বাংলাদেশের ফিমেল ভার্সন অফ মাহাতির মোহাম্মদ, সেই মহিলা আজকে আপনার মৃত্যুদণ্ডে দণ্ডিত। এবং যতই প্রপাগান্ডা ছড়ানো হোক না কেন, বিশ্ব প্রতিক্রিয়া দেখিয়েছে, বিশ্ব এটাকে মেনে নিয়েছে। শুধু মেনে নেয় নাই, এটার উদাহরণ দিয়ে জাতিসংঘ বলেছে সারা পৃথিবীর জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকলো। এর চেয়ে বড় মারাত্মক কথা এখন পর্যন্ত এই ঘটনায় আরেকটিও নাই, লেডিস এন্ড জেন্টলম্যান। অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে সারা পৃথিবী ঐক্যবদ্ধ, শুধু ভারত ছাড়া। এই ভারতের কারণে আজকে শেখ হাসিনার আজকের এই করুণ পরিণতি। আওয়ামী লীগের যারা যদি কেউ দেখে থাকেন আমার এই লাইভে, 96-এর শেখ হাসিনা কেমন ছিল, তাহলে কেন শেখ হাসিনা এমন হলো, কেন তার এই করুণ পরিণতি হলো, আজকে আপনি বলেন। এবং আপনার এই হুকুম দেখেন, মানুষকে মিথ্যা ফাঁসি দিয়ে যে উল্লাস প্রকাশ করতো সেই মহিলা আজকে তারই গঠিত এবং প্রতিষ্ঠিত আদালতে সে একইভাবে বিচারের সম্মুখীন হয়েছে। আজকে নিয়তি, নির্মম পরিহাস। এই জায়গায় আমি গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম, লেডিস এন্ড জেন্টলম্যান, ধন্যবাদ দিয়ে বেগম খালেদা জিয়াকে। 3বারের প্রধানমন্ত্রী, তারা বলেন কোন ক্ষেত্রে আপনার 3বারের প্রধানমন্ত্রী। এই ভদ্রমহিলার উপরে এই ধরনের একটিও অভিযোগ নাই যে তার নির্দেশে কেউ খুন হয়েছে এবং গুম হয়েছে। ওনাদের সরকারের সময়ে অপারেশন ক্লিন হার্ট নামে, কিন্তু সবচেয়ে বেশি যারা এখানে যাদেরকে হত্যা করা হয়েছিল অপারেশন ক্লিন হার্টে, সবাই চিহ্নিত অপরাধী ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি এটা বিএনপির মানুষ ছিল, ছাত্রদল যুবদলের সবচেয়ে বেশি মানুষকে হত্যা করা হয়েছিল অপারেশন ক্লিন হার্ট। এটা বিএনপির নেতৃবৃন্দরা এখন আক্ষেপ করে বলেন, কারণ এটা ছিল একদম সিরিয়াস এবং নিরপেক্ষ একটা একটা ক্র্যাকডাউন অন ক্রিমিনালস অর মার্ডারার্স। সত্য কথা বলতে গেলে লেডিস এন্ড জেন্টলম্যান, এটা তার জন্য উনি বসে বসে বাংলাদেশে তার বাড়িতে আছে। আর আজকে
যে এটা নিয়ে তাকাব্বরি করতো তার কি করুণ পরিণতি। এখানে বলে রাখি যে শেখ হাসিনার রাজনৈতিক মানে অনেক আগে মৃত্যু করেছে, যেদিন সে পালিয়ে গেছে। শেখ হাসিনা ফিরবে না, শেখ হাসিনার ডাইনেস্টি আর কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরবে না। দ্যাট ইজ ওভার ফর এভার। আওয়ামী লীগের যারা আছেন এই বাস্তবতা বুঝেই যদি রাজনীতি করতে চান, হয়তো আপনাদের সামনে কখনো সুযোগ আসতে পারে। এবং আরো একটি কথা দ্যাটতৈন ভাষায় বলতে চাই লেডিস এন্ড জেন্টলম্যান, সেটা হলো এই যে আজকে ভারত যদি কাউকে দায়ী করতে পারে, এবং সরি আওয়ামী লীগ, এবং এখানে যদি কেউ আওয়ামী লীগের সেন্সেবল একজন মানুষ আপনারা এখানে থেকে থাকেন, প্লিজ কাম এন্ড লেটস এগ্রি উইথ মি দ্যাট আজকের এই পরিণতির জন্য ভারতই সবচেয়ে বড় দায়ী। শেখ হাসিনার আজকের এই করুণ পরিণতি আওয়ামী লীগের এই পরিণতির জন্য। কারণ সম্পূর্ণ বাংলাদেশের মানুষ থেকে তাকে ডিটাচ করে, তাকে বিচ্ছিন্ন করে, একা করে দিয়ে তাদের স্বার্থ হাসিলের জন্য আমাদেরই একটি রাজনৈতিক দল যারা 1971 সালে মুক্তিযুদ্ধের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, সেই রাজনৈতিক দলটাকে ধ্বংস করে দিল। এবং এই যে বাংলাদেশের রাজনীতিতে বিভাজন সৃষ্টি করেছে, তাদের এই যে মেটিকুলাস এই যে প্ল্যানিং দ্বারা এক্সিকিউট করেছে করে আজকে এখানে এটার সবচেয়ে বড় ভিকটিম কে? আওয়ামী লীগ, শেখ হাসিনা পরিবার, শেখ হাসিনা এবাবল ভারত। কারণ তাদের সরাসরি সার্টিফাইড কোনো এজেন্ট আর বাংলাদেশে থাকলো না, আর কখনোই থাকবে না। সো লেডিস এন্ড জেন্টলম্যান, this is a great victory for humanity, great victory for those victims and their families, ladies and gentlemen, above the win for humanity. And এখানে সবচেয়ে বড় যে জিনিসটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশ এখানে আপনার মানে জয়ী হয়েছে এবং মানবতা জয়ী হয়েছে। আমি জাতিসংঘের, আপনি দেখেন আজকে যারা এখানে দেখতেছেন, এই মুহূর্তে যারা আমার লাইভটা দেখতেছেন, সবার উদ্দেশ্যে বলা, বিশেষ করে আওয়ামী লীগের যারা আছেন, দেখুন আপনারা কোথায় আছেন। আমি বারবার বলছিলাম, এবং এই মহিলা যদি ভারত না গিয়ে অন্য কোনো দেশে যেতেন, তা হয়তো বা কোনো অনুকম্পা এবং কোনো ধরনের আপনার মার্সি বা অন্ততকে এই বিচারটা হয়তো বা আরো ডিলেড হতো, আরো লেন্দি হতো, কিন্তু সেটা হয় না। কেন হয় না জানেন? শুধুমাত্র ভারতে বসে। এবং এই যে আমি শুনেছিলাম যে আপনার টিউলিপ না, নাম কি ওনার মেয়ের? পুতুল। উনি বলছেন যে কাম ডাউন, স্টে কোয়াইট, লেটস হ্যাভ সাম স্ট্র্যাটেজি টু মুভ অন। উনি এটা শুনেন নাই, উনি তার অ্যাগ্রেসিভ, এবং বললাম না একজন কি বলে এটাকে, উগ্র মানুষ। বিশেষ করে মহিলা যেমন কোনো রাষ্ট্রের জন্য সম্পদ নয়, পরিবারের জন্য সম্পদ নয়, কোনো স্বামীর জন্য সম্পদ নয়। মহিলার যে চরিত্রে যদি উগ্রতা থাকে, আপনি মনে করবেন এই এটা যদি এবং যদি এই মহিলা দ্বারা পরিবার কখনো মানে আপনার নিয়ন্ত্রিত হয় বা ডাইরেক্টিভ হয়, এখানে শান্তি সমৃদ্ধি অলমোস্ট ইম্পসিবল। এবং শেখ হাসিনা এতটাই উগ্র এবং ভিন্ডিকটিভ যে সে নিজেও ধ্বংস করেছেন। এবং আপনারা কাউকে যদি দায়ী করতে চান আওয়ামী লীগের, শেখ হাসিনাকে দায়ী করবেন, নাম্বার 1 ভারতকে দায়ী করবেন। কারণ এই দুটো মানুষের কারণেই আজকে একদম ধ্বংস হয়ে গেল। 96-এর আওয়ামী লীগ বিএনপির প্রথম এই যে আপনার এই যে 91 সালের যে সরকার ছিল, অনেক ক্ষেত্রে বিএনপির 91 সালের সরকারের চেয়েও সফল মনে করেন অনেকে 96-এর আওয়ামী লীগকে। সেই আওয়ামী লীগ থেকে গিয়ে একটি দুর্বৃত্ত, মহাখুনি এবং লুটপাটের আওয়ামী লীগে পরিণত হয়েছে আমাদের চোখের সামনে। আমরা ইনডাইরেক্টলি তার ভিকটিম। বললাম না, ব্যাংকিং সেক্টরের দুর্নীতি এবং অন্যান্য ক্ষেত্রে যে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, প্রতিটা ক্ষেত্রে আজকে একটানা 17 বছর ক্ষমতা থাকার পর একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেনি এই মহিলা। এরা কখনোই আর রাষ্ট্র ক্ষমতায় মানে স্বপ্ন তো দেখা দূরের কথা, রাষ্ট্র ক্ষমতা নয়, রাজনীতি করো তাদের কাছে দুঃস্বপ্ন হওয়া উচিত বলে আমি মনে করি। বাইরে বলে রাখি, ইন দ্য মিনটাইম প্লিজ ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব চ্যানেল গাইস, সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা দিয়ে রাখবেন, বিকজ উই নিড ইওর সাপোর্ট। বাই দ্য ওয়ে, আমি আপনাদেরকে পড়ে শোনাবো। এটা শুনে যারা ভিকটিম এবং বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের মানুষ যারা এবং ফেসিজমের বিরুদ্ধে যারা আপনারা উল্লসিত হবেন, তারা সব জয়ধ্বনি কর। এই বাংলাতে আমি বলতে চাই আজকে পড়ে শোনাই আপনাদেরকে কি বলেছে। সিগনিফিকেন্ট, ভেরি ভেরি সিগনিফিকেন্ট। আমি একটু আগে পোস্ট করেছি আমার পেজে, যেটা এখন সার্ভাইভালের মধ্যে দিয়ে যাচ্ছে আওয়ামী লীগের অ্যাটাকের মানে আক্রমণ, মানে সাইবার অ্যাটাক অন মাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ইয়াহু নিউজ দেখেন, ইয়াহু নিউজ, আমি ইয়াহু নিউজ থেকে পড়ে শোনাই। মনোযোগ দিয়ে শুনবেন আওয়ামী লীগের যারা আছেন, কোথায় আপনারা বসবাস করেন, কোথায় আছেন আপনারা। আমরা বলি না, বারবার বলছি, আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যে ইটস ওভার ফর শেখ হাসিনা। কারণ পৃথিবীতে আজকে যুক্তরাষ্ট্র বা আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, পৃথিবীর কোনো দেশ কোনো স্টেটমেন্ট দিয়েছে? গিভ মি ওয়ান সিঙ্গেল কান্ট্রি যারা স্টেটমেন্ট দিয়েছে শেখ হাসিনার বিচার নিয়ে, এটা বিচারের বিপক্ষে। ওয়ান সিঙ্গেল আপনি কনফার্ম হতে পারেন এখান থেকে। আমি এটা বারবার বলছি আপনাদেরকে, আমি ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ নিয়ে এবং তাদের পজিশন নিয়ে এসেস করে আমি বক্তব্য দেওয়ার চেষ্টা করি সবসময়। আমি আপনাদেরকে দ্যাটতৈন ভাষা বলতে চাই, নট এ সিঙ্গেল কান্ট্রি আপনি দেখাতে পারবেন না যারা শেখ হাসিনা এই রায় নিয়ে মানে অসন্তুষ্টি প্রকাশ করে এবং তারা মনে করে এটা অন্যায় হয়েছে। বরং তারা বলছে দিস ইজ দ্য নিউ বিগিনিং ফর বাংলাদেশ, দিস ইজ আনবিলিভেবল, ইটস আ উইন ফর বাংলাদেশ, লেডিস এন্ড জেন্টলম্যান, ইটস আ বিগ উইন ফর বাংলাদেশ এবং আপনাদের জন্য। এবং এখান থেকে আওয়ামী লীগ এবং ভারতের যারা আছেন বুঝে নেবেন, ইটস ওভার, ইটস গন, it's out of control, it's faded away. All hopes to return to Bangladeshi politics, particularly for Sheikh Hasina, faded away. There is no hope for Sheikh Hasina anymore, or Awami League, ladies and gentlemen, in regards to Bangladeshi politics, right? আমি আপনাদেরকে আবার পড়ে শোনাই, এটা শুনে এটা দেখাবেন সবাইকে কি লিখতে হবে। ধরেন বাংলাদেশি পত্রিকা, আমি একটু আগে আরটিভি এটা শেয়ার করে আসছি, আরটিভিতে সুন্দর একটা রিপোর্ট করেছেন তারা, শুনে আমি আপনাদেরকে বলি। এখান থেকে দেখি তারা এটা করেছেন, the Office of the UN High Commission for Human Rights and said the verdict in ousted Bangladeshi Prime Minister Sheikh Hasina's আমি হেডলাইনটা পড়ে শোনাই। The interesting is headline, not the details. কি বলছে এই দেখেন, UN says Hasina verdict important moment for victim but process death penalty sentence, opposes death penalty sentence. এই দেখেন আওয়ামী লীগের যারা আছেন দেখে যান। এখন বলবেন যে opposes means তারা ডেথ পেনাল্টি কোন পৃথিবীর কোথাও তারা সমর্থন করে না, জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল, আপনারা জানেন, এটা স্বাভাবিক। কিন্তু তারা বলছে it's an important and it's a win for Bangladesh and humanity.
আপনি কল্পনা করতে পারেন এই কথাটা সারা পৃথিবীতে প্রত্যেকটা জায়গাতে সিএনএন যে রিপোর্ট করেছে আসলে আশ্চর্য হবেন। ডেইলি টেলিগ্রাফ কি বলেছে, সেখানে টিউলিপ সিদ্দিকী ওনার যে ভাগ্নি তার নাম নিয়ে এসেছে, দ্য আন্ট অফ টিউলিপ সিদ্দিকী, শেখ হাসিনা আপনার সেন্টেন্স টু ডেথ ফর ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি ডিউরিং দ্য আপ্রাইজিং ইন বাংলাদেশ ইন 2024 লেডিস এন্ড জেন্টলম্যান। সো প্রত্যেকটা জায়গায় আমি আগামীকালকে দেখবেন আমি সারা পৃথিবীর যত হেডলাইন হয়েছে আমি ইউগান্ডা মানে টাইমস আমি একটু আগে দেখে আসছি, সেখানে হাসিনার মানে খবর ইটস আনবিলিভেবল। আমি একটু আগে বিখ্যাত টিকটকার উনিও একটু আগে একটা টিকটক বানিয়েছেন, আমেরিকান টিকটকার, উনি দেখলাম যেভাবে বলতেছেন, এবং একজন মানুষ এখানে বলে নাই, লেডিস এন্ড জেন্টলম্যান, একজন মানুষ বলে নাই যে এটা শেখ হাসিনার বিপক্ষে অন্যায় হয়েছে। কেন এটা বলতে পারে না জানেন? এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে বড় ক্রেডিট নিতে পারেন এখানে এই মুহূর্তে। সেটা কি, জাতিসংঘকে বাংলাদেশে নিয়ে এসে যে তদন্ত উনি করিয়েছেন, দেয়ার ওয়াজ দ্য বিগ ব্ল, অর্থাৎ এই তদন্তটাই হলো শেখ হাসিনার একদম কবর রচনা করে দিয়েছিল লেডিস এন্ড জেন্টলম্যান সেই সময়। সুতরাং আমি তখনই জানতাম যে এটা শুধুমাত্র জাতিসংঘ মহাসচিবের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাইরেক্ট কমিউনিকেশন এবং যোগাযোগ যেটা আছে তার কারণে উনাকে ইনস্টিগেট করে উনারা এটা মানে করিয়েছেন। নাহলে তারা এত সহজে এত সকালে মানে এত তাড়াতাড়ি এই কাজটা তারা করতো না, হয়তো তারা করতেন কোন সময়, বাট অনেক সময় নিতেন তারা। এবং জাতিসংঘের সামনে প্রতিটা মুহূর্তে মহিলা জাতিসংঘ, আমেরিকা, স্টেট ডিপার্টমেন্টকে চ্যালেঞ্জ করতো, মনে নাই? এখন বলছেন কি, গতকালকে দেখলাম না আমার এই মানে পতনে পশ্চিমা বিশ্বের কোনো রাষ্ট্রের কোনো ভূমিকা নেই। লেডিস এন্ড জেন্টলম্যান, ধানমন্ডি 32-এ যে ঘটনা ঘটছে, ছাত্র জনতার উপর, সাধারণ বিপ্লবী জনতার উপর পুলিশ এবং সেনাবাহিনীর যে নৃশংস হামলা, আমরা তো সাদা চোখে দেখে সেনাবাহিনী এবং পুলিশকে দায়ী করে গালাগালি করছি, কিন্তু না, এই ঘটনা প্রফেসর ইউনূস নিজে ঘটাচ্ছেন। প্রফেসর ইউনূসের নির্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা যে নিজে ব্যক্তিগতভাবে বিষয়টা দেখছেন, দি থিংস ইজ নট লাইক দ্যাট। প্রফেসর ইউনূস নিজের সাথে জড়িত, কিন্তু প্রফেসর ইউনূস এটা বাঁচাতে পারবে না। কেন প্রফেসর ইউনূস এটা করছেন, তার উদ্দেশ্য কি, আমি আসছি সেদিকে, এবং কিছু জরুরি করণীয় আছে এখানে। স্পষ্ট কথা, বিপ্লবী জনতাকে কেউ আটকাতে অতীতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। লাঠিচার্জ করে, টিয়ার শেল মেরে, সাউন্ড গ্রেনেড দিয়ে ধানমন্ডি 32 রক্ষা করা যাবে না। এখানে রক্ষা করার একটা উপায়, তবে হ্যাঁ, ইউনূস সরকার নিজে স্ট্রিক্টলি সিদ্ধান্ত নিয়েছে যে তার ওটা রক্ষা করবেই। এখানে আমি পরে খোঁজ নিয়ে দেখলাম যে ব্যক্তিগতভাবে ওয়াকারের এখানে আলাদা কোনো খায়েশ যাকে নেই যে ওয়াকার তার বাহিনীকে পাঠিয়েছে, যাও ধানমন্ডি 32 আওয়ামী লীগের কেবলা রক্ষা করো, না, ইউনূস পাঠিয়েছে। ইউনূসের নির্দেশে ওয়াকার বাহিনী বা সেনাবাহিনী সেখানে গিয়েছে। তবে জনগণের ক্ষোভ সেনাবাহিনীর উপর, পুলিশের উপর থাকবে, এটা স্বাভাবিক। তবে ইউনূস নির্দেশ না দিলে সেনাবাহিনী কিংবা পুলিশ ওখানে কিছুই করতো না, তারা চুপচাপ সেই যে আরেকদিন ধানমন্ডি 32 জয় বাংলা করা হয়েছে ওরকমই থাকতো। তো এখন বাংলাদেশের বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের কোনো কেবলা বাংলাদেশে থাকবে না। শেখ হাসিনার ফাঁসির রায়ের মধ্য দিয়ে দেশ ওদিকে যাচ্ছে। এখন সরকার যদি আসলেই মব না চায়, আমরা কিন্তু আসলে মব থাকুক এটা কাম্য নয়। জনগণ আইন নিজে, মব বলতে জনগণ আইন নিজের হাতে তুলে নেবে, এটা কাম্য নয়। এটা সভ্য দেশে থাকতে পারে না। আইনের শাসন থাকবে, এটাই বাস্তবতা। কিন্তু যতক্ষণ পর্যন্ত আইনের শাসন নিশ্চিত করা না যাবে ততক্ষণ পর্যন্ত মব চলবে, এটা হচ্ছে আমাদের অবস্থা। যেমন সরকার আওয়ামী লেসপেন্সারদের ধরতে পারে না, এই জন্য আমরা জনগণ ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে দিই। কিন্তু সরকার ধরতে পারলে কি জনগণ যাওয়া দরকার হতো? এক সাবেক সিইসিকে ধরে পিটিয়ে জুতার মালা পরিয়ে পুলিশের কাছে দিয়েছে। পুলিশ নিজেরা ধরলে কি এই ঘটনা এরকম ঘটতো? অতএব সরকারের ব্যর্থতার কারণেই মব, রাষ্ট্রের ব্যর্থতার কারণেই মব। যতদিন রাষ্ট্র ব্যর্থ হবে ততদিন পর্যন্ত বিপ্লবী জনতার মব চলবে। তবে এই জায়গায় যেহেতু সরকার অলরেডি স্ট্রিক্ট অবস্থান নিয়েছে, যে এনি কস্ট তারা ধানমন্ডি 32 রক্ষা করবে, ওখানে কাউকে বুলডোজার চালাতে দিবে না, এটা ইউনূসের সিদ্ধান্ত। এই জন্য আবার আওয়ামী লীগের কোনো রেলি, আওয়ামী লীগের কোনো কেবলা রক্ষা করতে পারবে না। কতক্ষণ আপনি পাহারা দিবেন? জনগণ ওটা ভাঙবে। এই জন্য সরকারের সামনে একটা রাস্তা আছে, একটা বুদ্ধি দিই। অনেকের কাছে অফলাইনেও সরাসরি সরকারের কর্তা ব্যক্তি অনেকে বলেছি, যদি এটা করতে পারে তাহলে সরকার তার মান রক্ষা করতে পারবে। নইলে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনতা এই ধানমন্ডি 32 বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিবে। সরকার যদি সিদ্ধান্ত নেয় যে না ঠিক আছে, যে জনগণকে যেতেই দিবে না, ঠিক আছে, সরকার চাইলে ফেরাতে পারে, কিন্তু পার্মানেন্টলি ফেরাতে পারবে না। আপনি একদিন 2 দিন ফেরাবেন, তারপরে জনগণ যাবে, আরো বেশি জনগণ ঐক্যবদ্ধ ভাবে যাবে। স্কুল কলেজের শিক্ষার্থীরা হাজার হাজার যাবে, আপনি পারবেন না ঠেকাতে। কতজনকে কতদিন পিটাবেন? তো এই জন্য সরকারের সামনে রাস্তা হচ্ছে, যদি সরকার নিজেরাই ঘোষণা দেয় যে না ধানমন্ডি 32 থাকবে না, ওটা পাবলিক টয়লেট বানাবো, 10 কোটি টাকা বাজেট। বাংলাদেশের যত পাবলিক টয়লেট আছে, পাবলিক টয়লেট সাধারণত যেটা খাস না আম, এর মধ্যে সবচেয়ে ভালো পাবলিক টয়লেট থাকে সাধারণত, সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন আমার অবজারভেশন অনুযায়ী এয়ারপোর্টে। যদিও এয়ারপোর্টে যে সব পাবলিক যেতে পারে তা না, এয়ারপোর্টের টয়লেট সাধারণত ক্লিন থাকে, উন্নত, কয়েক মিনিটে ক্লিন করে। আপনারা যারা উন্নত এয়ারপোর্টগুলোতে গিয়েছেন দেখেছেন, আপনি বুঝতেই পারবেন না যেটা এয়ারপোর্ট মানে এটা কি টয়লেট না অন্য কিছু। তো বাংলাদেশের পাবলিক টয়লেটের অবস্থা খুব খারাপ, মসজিদগুলোতে টয়লেটের অবস্থা তো আরো খারাপ। তো সরকার একটা সিদ্ধান্ত নিতে পারে, বাংলাদেশের সবচেয়ে উন্নত, সবচেয়ে সমৃদ্ধ পাবলিক টয়লেট, সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন আমি দেখেছি জাপানে, ইউরোপ আমেরিকাও আছে, তবে সবচেয়ে ভালো জাপানে। এখন জাপানিজ মডেলে অথবা পৃথিবীর জার্মানিতেও ভালো কোনো একটা মডেলে বাংলাদেশের সবচেয়ে অভিজাত উন্নত পাবলিক টয়লেট নির্মাণ করবো ধানমন্ডি 32-এ। 10 কোটি 20 কোটি 50 কোটি টাকা লাগুক, সরকার ঘোষণা দিবে, পাবলিক টয়লেট স্পেয়ার হবে, মানুষ ওখানে যাবে, ওখানে টিকিট কেটে মানুষ টয়লেট করতে যাবে। আবু জাহেলের বাড়ি যেরকম একটা টয়লেট হিসেবে আলাদা স্বীকৃতি পেয়েছে, ধানমন্ডি 32 পাবলিক টয়লেট হবে। সরকার যদি ঘোষণা দেয় এবং বাজেটের ঘোষণা দেয়, ঠিক আছে, বিপ্লবীদের যেতে না দিক, কিন্তু জরুরি ঘোষণা দিন
যে পাবলিক টয়লেট বানাবো উন্নত, এবং মানুষ শখের বসে টিকিট কেটে ওখানে দেখতে যাবে, টয়লেট জাদুঘর বা এরকম কিছু একটা করতে পারেন, এবং উন্নত সুযোগ সুবিধা থাকবে। এটা করলে এবং এটা করার পরে, ঘোষণা দেওয়ার পর যদি সরকার নিজেরাই জরুরি ভিত্তিতে ধানমন্ডি 32 সরকারি উদ্যোগে মাটির সাথে মিশিয়ে দেয়, তারপরে টয়লেট নির্মাণ কাজ শুরু করে, পরিস্থিতি শান্ত হবে। নইলে জনগণই ওই বুলডোজার দিয়ে ভাঙবে। আপনি আজকে ঠেকাবেন, কালকে পারবেন না, কালকে ঠেকাবেন, পরশু ঠেকাতে পারবেন না। এখানে বিপ্লবী জনতার একটা বড় গোষ্ঠীর ইনভেস্টমেন্ট আছে, বা তাদের সময় শ্রমের ইনভেস্টমেন্ট আছে। পিনাকি, ইলিয়াস এরা লেগেছে, এবং এনসিপির ছেলেদেরও একটা বড় অংশের আগ্রহ আছে। জামাত শিবির সাধারণ জনতার আগ্রহ আছে, কিন্তু জামাতের হাইকমান্ড, বিএনপির হাইকমান্ড তারা এগুলো সমর্থন করে না। তাদেরকে ছাড়াই আগেও করেছে, এবারও করবে। তাদের লোকজন অনেকে উৎসাহিত হয়ে ওখানে যাবে ওই বুলডোজার দিয়ে ভাঙতে। অতএব ইউনূসের সামনে রাস্তা একটাই, তারা নিজেরাই যদি পাবলিক টয়লেট বা এরকম কোন একটা স্থাপনা নির্মাণের ঘোষণা দেন সরকারের পক্ষ থেকে, এবং তারা ঘোষণা দেন যে ঠিক আছে আমরা সিদ্ধান্ত নিচ্ছি, আমরা কালকে থেকে ভাঙা শুরু করবো, তাহলে এই মব ঠেকাতে পারবে। এবং এটা ইউনূসের জন্য একটা সুপ্রিম